আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা কাজের পৃষ্ঠা ৯৩ এর খ ম্যাথটা সমাধান করব। যেখানে একটা ত্রিভুজের ৩ টা বাহু দেওয়া আছে, সেই বাহুটা দিয়ে প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তারপরে সেই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, এর সাথে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। যদিও এখানে প্রশ্নটা এভাবে বলা আছে যে 6.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করো। ত্রিভুজটার বহির্বৃত্ত অঙ্কন করো মানেই হলো এখানে পার্টটা শুধু বহির্বৃত্ত না, ত্রিভুজটাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে পার্ট পাচ্ছি আমরা ৩টা। প্রথমে বহির্বৃত্ত অঙ্কন করার আগে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তারপরে বহির্বৃত্ত, এবং সর্বশেষ আমরা যে নর্মাল যে সূত্র আছে, যে সূত্রগুলো দিয়ে আমরা ব্যাসার্ধ নির্ণয় করি বীজগাণিতিকভাবে বা পরিমিতি বা ঘনজ্যামিতিতে যেভাবে করে থাকি, সেই ব্যাসার্ধগুলো নির্ণয় করব। যে ৩টা ভ্যালু নিতে বলছে সেটা হলো 6.5 এবং 7.5, 6.5, 7, 7.5। এই ৩টা ভ্যালু যদি আমি আমার স্কেলের এইটা থেকে নেই, এই ভ্যালুগুলো আসলে অনেকটা বড় হয়ে যায়। তো আমি আসলে এত বড় করে আঁকলেও সমস্যা, আমি ৩টা ইন্ডিভিজুয়াল মান নিচ্ছি, কিন্তু বইয়ে যে ৩টা মান নেওয়া ছিল সেটা না নিয়ে আমি কাছাকাছি ৩টা মান নিচ্ছি। একটা স্কেল নিয়ে যে মানগুলো দেওয়া থাকবে স্কেলের সেই অনুসারে তুমি এখানে ৩টা মান নিয়ে নিবে। প্রথমটা যেমন ছিল, আমি যদি এই স্কেল থেকে নেই তাহলে 6.5 বাহুগুলো আসলে অনেক বড় বড় হয়ে যায়। প্রথমে যদি 6.5 এতটুকু আসে, দ্বিতীয়টা আমাদের 7 আসবে, হলো এতটুকু 7 আসলো, তৃতীয়টা আসবে এটা 7.5। মানে এখান থেকে ৩টা আলাদা আলাদা মান নিয়ে নিলাম, যে 3টা মান হলো আমার 6, 7.5, 7 যেগুলো মান আমাদের দেওয়া ছিল, এই মানগুলোকে আমি আলাদা করে ধরেও নিতে পারি। এখানে ধরে নিলাম যে এই বাহু যেটা আছে, এই বাহুটার নাম এ। ৩টা বাহু আমি নিয়ে নিলাম, এই ৩টা বাহু, যে ৩টা বাহু আমাদের দেওয়া ছিল, এই ৩টা বাহু দিয়ে প্রথমে আগে আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজের উপরে আবার আমাদের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। যেহেতু রশ্মি, তাহলে অবশ্যই আমার এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে। এই রশ্মি থেকে আমি যে কোনো একটা বাহু নিলেই হবে, অর্থাৎ ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে যেভাবে আমরা অঙ্কন করে থাকি সেভাবে অঙ্কন করব। প্রথমে তাহলে আমরা এই যে আমাদের কাঁটা কম্পাস দিয়ে আমরা এটা দিয়ে মাপটা নিয়ে নিব। যে কোনো বাহুর মান নিলেই হবে, আমরা ধরলাম যে এইটাই যদি নেই। যদিও আমার স্কেলটা একটু কম বেশি করে নেওয়া আছে, কারণ টোটাল 7 নিলে আমার এখানে স্কেলটা মেজারমেন্ট করার সমস্যা হয়। কিন্তু তোমাদের জন্য এটা সুবিধা, তুমি অ্যাপ্রোপ্রিয়েট মানটাই নেবে। আমি কিন্তু আসলে যেটা 7.5 নেওয়ার কথা ছিল সেটা মাত্র 6.2 নেওয়া হয়েছে, কারণ তাছাড়া আমার এখানে মেজারমেন্টটা সমস্যা হয়, কম্পাস এটা পারবে না। তাহলে প্রথমে আমি ধরলাম সি বিন্দু, বাহুটা যেটা আছে সেটা ধরে আমি একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। তাহলে এটা আমরা একটা বাহু নিলাম। এইখানে যে রশ্মিটা ছিল ধরলাম, সেই রশ্মিটার নাম ছিল বি ই একটা রশ্মি। তবে এখানে কিছু কথা আমরা এক্সট্রা বলবো, একটু পরে বলবো। এই যে আমাদের যে রেখাটা, রশ্মিটা দেওয়া হয়েছে, রশ্মিটা কিন্তু মোটামুটি ছোট আছে, কিন্তু একটু পরে তোমাকে দেখাবো যে এই রশ্মিটা আসলে শুরুতে আমাদের অনেক বড় করে নিতে হবে। প্রথমে ছোটই নিচ্ছি, কিন্তু আমরা জানি যে এই বাহুটাকে, যেহেতু এই ম্যাথটা যদি আমরা আগে থেকেই জেনে থাকি, তাহলে আমরা জানি এই বাহুটাকে এক্সটেন্ড করতে হবে, মানে যে কোনো 2টা বাহুকে বর্ধিত করতে হয়, আমরা অঙ্কনের শুরুতেই করে রাখবো। আপাতত আমি শুধুমাত্র ত্রিভুজের জন্য যেরকম করা দরকার সেরকম করে নিচ্ছি। তাহলে এখন প্রথমটা আমি সিটা কেটে নিলাম। সিটা কেটে নিয়ে তারপরে বাকি যে 2টা বাহু আছে, এই 2টা বাহুকে আমরা এর ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ আঁকবো। আমি এইটাকে নিলাম। তাহলে আমাদের এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এঁকেছি। তারপরে এখানে আরেকটা বৃত্তচাপ যেটা বাকি থাকলো সেটাও আমরা এঁকে নিব। সর্বশেষ আমরা এ যে বাহু আছে, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। ধরলাম আমাদের বিন্দু যেটা ছিল এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটাকে ধরলাম সি বিন্দু, এটাকে ধরলাম একটা রশ্মি, এটা হলো ই ছিল। তাহলে এখন আরেকটা বৃত্তচাপ যখন আঁকবো, তখন আমরা বৃত্তচাপটা আঁকবো হলো এই বি বিন্দুকে কেন্দ্র করে, কারণ আগের বার আমরা সি বিন্দু নিয়ে নিয়েছি। তাহলে নতুন এই বৃত্তচাপ যেটা হলো, আমাদের নতুন বৃত্তচাপ ধরলাম এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এটা অঙ্কন করার সময় সবচেয়ে ভালো হয় আমরা যখন বি বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপটা আঁকবো, তখন আমরা সি বাহুকে নিয়ে সি বিন্দুকে বি বাহু নিয়ে এ বিন্দু, যখন যেটা বিসি বাহু নিচ্ছি সেটাকে এ নিব। এটা হলো প্রচলিত অর্থ, এটা নেওয়া সবচেয়ে ভালো। বাট র্যান্ডমলি তুমি যদি নাও সেটাও হয়, বাট সবচেয়ে ভালো হয় যেটাকে বিসি বাহু বলবো সেটা যেন আমাদের ছোট হাতের এ হয়, যেটাকে এ বি বাহু বলবো সেটা যেন ছোট হাতের আমাদের সি হয়। মানে কোণের বিপরীতে আমরা বাহুগুলো ডিনোট করলে সবচেয়ে ভালো হয়। এখন এই পর্যায়ে আমাদের ত্রিভুজ অঙ্কনের কাজ শেষ। এখন যদি আমরা এই যে এ বিন্দু আছে, এ বিন্দুর সাথে যদি আমরা এখানে এই 2টা যোগ করে দেই, অথবা আমাদের সি আছে, সি থেকেও যদি আমরা এখানে যোগ করে দেই এটা, তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন এখানেই শেষ। আপাতত আমাদের ত্রিভুজ অঙ্কনটা শেষ হলো। তোমরা এরকম করে ত্রিভুজ অঙ্কন করবে। যেহেতু আমার অনেকগুলো নতুন দাগ চলে আসবে, এই জন্য আমি কয়েকটা দাগ, এখন যেমন এই পাশে যে দাগগুলো আছে এই দাগগুলো বাদ দিয়ে আমি তোমাকে এই বাকি অঙ্কনটা তোমাকে দেখাবো। কিন্তু এই অঙ্কনের বেলায় আমি যে কোনো 2টা বাহুকে আমার এক্সটেন্ড করতে হবে। এই 2টা বাহুকে আমি যেহেতু জানি
যে এখানে আমি এই বিসি বাহুকে অঙ্কনের অর্থাৎ ত্রিভুজটা কমপ্লিট হওয়ার পরে আমাকে এক্সটেন্ড করতে হবে, সেই জন্য এইখানে অ্যারো চিহ্ন যত বড় নিয়েছি না, তুমি অ্যারো চিহ্নটা শুরুতেই এই অ্যারো চিহ্নটা তুমি এরকম না নিয়ে অনেক বড় একটা অ্যারো চিহ্ন নিয়ে নেবে, কারণ আমি জানি যে এখানে এই বাহুটাকে এক্সটেন্ড করতে হবে। করতেই যখন হবে আমি শুরুতে এক্সটেন্ড করবো বড় করে। দ্বিতীয়তে ধরো আমি বিসি আর হলো এবি এই দুইটা বাহুকে এক্সটেন্ড করব। এখন তাহলে এই যে আমাদের এবি যে বাহুটা আছে, এবি বাহুটা আমি বিসি বাহুটা এসি বাহুটা এই পর্যন্তই রাখবো, এটাকে এক্সটেন্ড করব না। মানে যখন আমি বলি না যে এ বিসি, এখানে বললাম যে এবি যোগ করি এবং এসি যোগ করি, যে যোগটা করেছি এসিটাকে ঠিকই যোগ করব, কিন্তু এবি যোগ করার সময় এই যে রেখাটা আছে এইটাকে আমি এইটুক না লিখে আমি এক্সটেন্ড করে একটু বড় করে দিব, কারণ একটু পরে আমাকে বড় করাই লাগবে, তাহলে শুরুতে আমি বড়টা করে রাখবো। এইটা হলো আমাদের ত্রিভুজ অঙ্কন করার নিয়ম, মানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে ইনফরমেশন অনুযায়ী ত্রিভুজটা অঙ্কন। এখন এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করব। বহির্বৃত্ত অঙ্কন আমি বলেছিলাম এই দুইটা বাহুকে এক্সটেন্ড করব, কারণ আমি ফোকাস করেছি আমাদের এইখানে যে এই জায়গায় এই যে বাহুটা আছে এই বাহুতে একটা আমি বহির্বৃত্ত অঙ্কন করব। যেহেতু এই বাহুতে অঙ্কন করব তাহলে এইটা এসি বাহুকে আমি বহির্বৃত্ত অঙ্কন করব, তাহলে বিসি আর হলো এবি বাহুকে আমি এক্সটেন্ড করে দিব। যদি আমি এই পাশে অর্থাৎ এবি বাহুর উপরে বহির্বৃত্ত অঙ্কন করতাম, সেক্ষেত্রে আমি এই বাহুটা আর এই বাহুটা এই দুইটাকে আমি এক্সটেন্ড করে দিতাম। এইভাবে বাহুগুলো এক্সটেন্ড করে তারপরে আমি বহির্বৃত্ত বা অন্তর্বৃত্ত আঁকবো, এবং আমার যেটা টার্গেট থাকবে যে যে বাহুর সাথে সেই বাহুকে আমি রেখে বাকিগুলোকে আমি এক্সটেন্ড করব। এর আগের অংশটুকু আমি শুধু দেখাইছি কিভাবে তুমি ত্রিভুজটা অঙ্কন করবে। এখন ফোকাসটা শুধুমাত্র বহির্বৃত্ত অঙ্কন করব কিভাবে, আর আমরা মূল বইতে গিয়ে দুইটা কম্বাইন করে একসাথে দেখাই দিব। বহির্বৃত্ত অঙ্কনের জন্য আমরা যদি এসি বাহুর সাথে আমরা বহির্বৃত্তটা অঙ্কন করি, তাহলে আমরা এসি বাদে বাহু বাদে যে দুইটা বাহু আছে তাকে আমরা এক্সটেন্ড করে দিলাম। এখানে বলে রাখা ভালো যে এসি বাহুটার সাথে যদি আঁকি, তো এই যে বাহুটা আছে এই বাহুকে সাধারণত আমরা বি বলে থাকি, তবে অঙ্কনের সময় আমি যদি বি নিয়ে থাকি তো বি, সি নিয়ে থাকলে সি, আমি যেটা নিব আর কি। এখন এই যে বাহুটা হয়েছে ধরে নিচ্ছি যে আমাদের অঙ্কনে এইটা হলো বি বাহু, এইটা আমাদের সি বাহু, এটা এ বাহু ধরে নিচ্ছি। তাহলে এখন আমরা এই বাহুকে সাথে যদি বহির্বৃত্ত অঙ্কন করতে নেই, এই বাহুর সাথে আমাদের দুইটা কোণ আছে, এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা যেটা জানি যে আমরা যে কোণকে সমদ্বিখণ্ডিত করব, এখানে যে কোনো মাপের আমি একটা বৃত্তচাপ নিয়ে নিব। আমি ধরলাম এইখানে 1 আছে, আমি 1 ইঞ্চিতে একটা বৃত্তচাপ আঁকছি, এই একটা বৃত্তচাপ এঁকে নিলাম। যে বৃত্তচাপটা আঁকলাম সেই বৃত্তচাপটা আমাদের এই দুইটা বাহুকে দুই জায়গায় ছেদ করেছে, অর্থাৎ আমাদের এসি বাহুকে একটা জায়গায় ছেদ করলো এবং সিই যে রেখা আছে এখানে আমাকে ছেদ করলো। আমি এই দুইটা জায়গায় আবার নতুন করে এই কম্পাসটা বসাবো। বসানোর পরে এখানে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এটা অনেকবারই বলেছি, আনুমানিক একটা অর্ধেকের ব্যাসার্ধ। আমি ধরলাম এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, একই ব্যাসার্ধ নিয়ে আমি ঠিক এইখানে আরেকটা বিন্দুতে ছেদ করেছে, এইখানে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। প্রথমে আঁকলাম আমি এখান থেকে, দ্বিতীয় আমি আঁকবো হলো এখান থেকে। তাহলে এই যে দুইটা বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে আমি যদি এখন এইটাকে শুধু যোগ করে দেই, তাহলে আমাদের এখানে জাস্ট কোণটা সমদ্বিখণ্ডিত হলো। এই অঙ্কগুলো অনেকটাই সেন্সিটিভ হয়, কারণ একটু কম বেশি হলে দেখা যায় যে আমাদের রেখাটা সুন্দরভাবে হবে না। আর অবশ্যই আমরা এক্ষেত্রে যেটা করব, মাপগুলো এই যে বিন্দুগুলো বসানো, যোগগুলো বসানো একদম পরিপাটি করব। আমার হাতে যেটা আছে ডিজিটাল কম্পাস, সেক্ষেত্রে মান নির্ণয় করা অর্থাৎ এখানে অঙ্কনটা করা কিছুটা ডিফিকাল্ট হয়, কিন্তু তোমরা অবশ্যই স্মুথলি বসাবে। তারপরে আমরা এবার এই কোণটাকে ভুলে যাই, আমরা এই পাশের যে কোণটা আছে সেই কোণটাকে ফোকাস করি। একইভাবে এখানেও আমি এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সেজন্য আমি এখানে একটা বিন্দু নিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, ধরলাম বৃত্তচাপটা এতটুক। এই বৃত্তচাপটাও আমার দুইটা রেখাকে দুইটা বিন্দুতে ছেদ করলো। আমি এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি আর দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন আমি শুরুতে এইখানে নিলাম, আমি অর্ধেকের বেশি না নিয়ে যতটুকু আছে এতটুকু, অর্ধেকের বেশি একটা নিলাম, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধটা একদম ফিক্সড আঁকবো, একই ব্যাসার্ধটা নিয়ে এখানে আমার 0.9 আছে। দুইটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম। এবার এই যে দুইটা বৃত্তচাপ আছে এই বৃত্তচাপগুলোকে আমি একটা সরলরেখা দ্বারা আবার আমি এখানে সংযুক্ত করে দিব, অর্থাৎ আমাদের এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম। তাহলে এতক্ষণে আমরা কোণ দুইটা সমান দুই ভাগে ভাগ করলাম। এই যে কোণ সমদ্বিখণ্ডক দুইটা আছে এগুলো আমি নামকরণ করতে পারি। ধরলাম যে এইখানে যে কোণ সমদ্বিখণ্ডক ছিল সেটা সিই, এটাকে আমি এফ দিতে পারি।
তারপরে এখানে যেটা ছিল সেটাকে আমরা লিখতে পারি, এইটা যদি আমাদের জি হতো তাহলে জি এ, এটাকে এইচ বলতে পারি। সবাই যে বিন্দুতে সেট করেছে এই বিন্দুটাকে আমরা ও দিলাম, কারণ এটা আমাদের সেন্টার হবে। তাহলে এবার এই যে ও বিন্দুটা আছে, ও বিন্দুকে কেন্দ্র করে এই যে আমাদের এসি রেখা আছে, এসি রেখার উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকটা কিভাবে আঁকবো ওইটা আমরা বর্ণনায় দিব না, কিন্তু চিত্রে আমরা ঠিকই লিখে রাখবো। তো কোনো বিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকে আগের ম্যাথটাতে তোমাকে দেখিয়েছি, আমাদের এইখানে বিন্দুটাকে রেখে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ এমন একটা বৃত্তচাপ আঁকবো যে এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। যদি আমি এইখানে একটা বৃত্তচাপ এইভাবে আঁকি, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা আমরা দেখি এখানে এই রেখাটাকে কোনো বিন্দুতে আমাদের ছেদ করছে না। এমনভাবে করব যেন এই রেখাকে কোনো আমাদের বিন্দুতে ছেদ করে, অন্তত দুইটা বিন্দুতে ছেদ করতে হবে। আমরা ঠিক এতটুক ব্যাসার্ধ নিয়ে নতুন একটা বৃত্তচাপ আঁকলাম, যাতে করে বৃত্তচাপটা এই এসি বাহুকে অন্তত দুই জায়গায় আমাদের ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা বিন্দু ছেদ করছে, এর আলাদা করে কোনো নামকরণ করার দরকার নাই। বাট যে দুইটা বিন্দু আমি ফোকাস করে দিচ্ছি, কিন্তু তোমরা ফোকাস করবে না। এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আমি বোঝানোর জন্য ফোকাস করলাম, তোমরা এরকম ফোকাস করবে না। এখান থেকে এখন এই পাশে আরও দুইটা আমরা বৃত্তচাপ আঁকবো, এবং সেই বৃত্তচাপটা কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি দুইটা বৃত্তচাপ আঁকবো। মোটামুটি ধরলাম যে এই একটা ব্যাসার্ধ আছে, এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম, সেম ব্যাসার্ধটাই আমরা এখানে নিয়ে আমরা আর একটা বৃত্তচাপ আঁকবো। দুইটা বৃত্তচাপ আমাদের কোনো একটা জায়গায় ছেদ করেছে। এখন আমরা যখন এখানে আর একটা নতুন করে আমরা একটা স্কেল নিব, স্কেল নিয়ে এমনভাবে করব যেন এই স্কেলটা দিয়ে আমরা এই জায়গায় একটা দাগ দিব, এবং ঠিক এই যে আমাদের বিন্দু আছে এই বিন্দু থেকে শুরু করে আমি এই পর্যন্ত নিয়ে আসব। কিন্তু আমার এতটুক পর্যন্ত আনার দরকার নাই, আমি জাস্ট এই পর্যন্ত এসে থাকবো। তবে তো কোনো কারণে যদি তুমি এই এই দাগ পর্যন্ত এসেও যাও তাতেও সমস্যা নাই, কিন্তু আমাদের টার্গেট হলো এই পর্যন্ত আসা। এখন এই অবস্থায় এই যে বিন্দুটা আছে আমি ধরে নিলাম এইটার কোনো একটা নাম দিতেও পারি, নাও দিতে পারি। আমি এখানে দিলাম এখানে একটা জিএইচ, এটা হলো পি দিলাম। পি বিন্দু কোনটা? এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা পি। আবারও বলি, আমি হাইলাইট করছি বিন্দুটা বোঝানোর জন্য, তোমরা এখানে হাইলাইট করবে না। এখন কম্পাসটা নিয়ে এসে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাতে আমরা রাখবো, রেখে একটা বৃত্ত আঁকবো। এবং বিন্দুটা রাখার সময় আমি সেন্টারটা এখানে করলাম কম্পাসের, আমি এই ব্যাসার্ধ নিব এতটুকু। এই ব্যাসার্ধ এটা আমাদের 2.9 মতো আছে। এখন এইটাকে আমি একটু মুভ করে দেখবো যে আমাদের 2.9 এখানে আছে কিনা। এখানে আমাদের 2.9 আছে, একদম পারফেক্ট। তারপরে এরপরে আমি এইদিকে দেখবো আমাদের 2.9, আমাদের এইখানে এই যে দাগটা হচ্ছে এখানে একটু কম হচ্ছে, একটু কম বেশি হচ্ছে। যদি একটু কম বেশি হয় তাহলে আমরা প্রয়োজনে হালকা একটু এদিকে নাড়ায় নিব, এইটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কতটুকু হচ্ছে, এই ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নিয়ে এবার আমরা একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তটা কতটুকু হচ্ছে এইটা নিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি, এই যে বৃত্তটা হলো এইটাই তাহলে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্ত, যেটাকে আমরা বহির্বৃত্ত বলছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই পাশে যে দুইটা বাহু আছে, দুইটা বাহুকে, ইভেন আমাদের এই বাহুকে, তিনটা বাহুকে আমাকে টাচ করেছে। তার মানে আমরা যদি এসি বাহুর বহির্বৃত্ত আঁকতে নেই তাহলে এসি বাহুকে স্পর্শ করবে, এবং এসি বাহু বাদে বাকি যে দুইটা বাহু আছে তার বর্ধিত অংশে স্পর্শ করবে। এটাই হলো বহির্বৃত্ত। আর বহির্বৃত্ত হোক, অন্তর্বৃত্ত হোক, পরিবৃত্ত হোক, খুবই কেয়ারফুল থাকতে হবে। এই জন্য ছোট্ট একটা মানের পরিবর্তনের জন্য এই বাহুগুলো দেখা যায় অনেক সময় দাগের বাইরে চলে যায়। আর কোনো সময় যদি এরকমটা হয় যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পর্শ করছে কোনো মতে, আর এখানে স্পর্শ করছে একটু ডিপ করে, সেক্ষেত্রে আমরা এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার কেন্দ্রটা প্রয়োজনে একটু হালকা করে মুভ করব। কিন্তু সেক্ষেত্রে তোমার অঙ্কের বিশুদ্ধতা যদি 95% প্লাস হয় তাহলে এই ছোট্ট একটা চেঞ্জ তুমি কম্পাসের যে সেন্টারটা আছে হালকা একটু কম বেশি করে মিলাতে পারবে। কিন্তু এর বেশি যদি তোমার শুদ্ধ না হয় তখন ওই পরিবর্তন করে আসলে মিলানোটা সম্ভব হয় না। এই হলো তাহলে আমাদের দুই ধাপে দেখানো হলো একটা বৃত্ত অঙ্কন করা এবং বৃত্তের বহির্বৃত্ত অঙ্কন করা। যে দুইটা করলাম কম্বাইন করে এখন আমি তোমাকে দেখাচ্ছি হলো আমাদের বইয়ে। আমরা প্রথমে কি করলাম, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহুগুলো যেটা দেওয়া থাকে, এখানে অবশ্য ছোট হাতের এ বিসি না ধরে আমি উল্লেখ করে দিলাম যে বিসি বাহুটাকে আমি 7.5 ধরবো, এসি বাহুকে আমি 4.5 ধরবো, 6.5 ধরবো, এবং এবি বাহু যেটা আছে সেটাকে আমি 7 ধরবো। তাহলে শুরুতে এখানে কি করা হয়েছে, এই জায়গায় এই ত্রিভুজটা অঙ্কন করা আছে, ত্রিভুজের অঙ্কনের বিবরণ তুমি দাও বা না দাও খুব একটা ইফেক্ট না, কারণ আমার এখানে মেইন ফোকাস হলো অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত, এগুলা, ত্রিভুজটা ছিল না। তাহলে তুমি যদি ত্রিভুজটা আঁকো সেটা ভালো, মানে বর্ণনা সহ না দিলেও অন্তত তোমার সাইনগুলো যেন ঠিকই থাকে, যে বাহুগুলো নেওয়া হয়েছে সেগুলো, মানে এখানে যেমন একটু দেখায় দেয়, এখানে তুমি এই যে বাহুটা, এখানে বাহুটাকে সিঙ্গেল এখানে দিছো, এখানে দুইটা বৃত্তচাপ দেখায় দাও, অন্তত তুমি এই সিম্বলগুলো দেখায় দিবে যে আমি ত্রিভুজটা কিভাবে আঁকছি। ডেসক্রিপশন দেওয়াটা ভালো, ডেসক্রিপশন নাও যদি দিতে পারো অন্তত এই সাইনগুলো তুমি দিয়ে নিবে। আর কি, এই যে আমি প্রথমে বলবো বর্ণনার সময় যদি বর্ণনা করিও তাহলে আমি বলবো যে এ বি এবং এসি যোগ করি ত্রিভুজ, সুতরাং এবিসি হলো নির্ণয় ত্রিভুজ। এরপরে বলবো
যে বহির্বৃত্ত অঙ্কনের যে বর্ণনা সেখানে যা বলবো এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। এই যে এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি এটা পরে বললাম, কিন্তু বাস্তবে কি করব, আমি যখন এইটাকে বিন্দুকে যোগ করব তখনই আসলে স্কেল দিয়ে আমি ই পর্যন্ত বর্ধিত করে রাখবো। যখন আমি রশ্মিটা নিব বিডি রশ্মি, বিডি রশ্মিটা আসলে এতটুকু লম্বা করে নিব যেন 7.5 অর্থাৎ যেটাকে আমি ভূমি ধরছি সেটা ধরার পরেও যেন তার একটা বিশাল অংশ বাইরে থাকে, যাতে করে আমরা বহির্বৃত্তটা অঙ্কন করতে পারি। তারপরে আমরা এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছি, এখান থেকে লম্ব অঙ্কন করেছি, আমরা ও বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করেছি, কিন্তু কিভাবে লম্ব অঙ্কন করেছি ওইটা আমরা বর্ণনা দিব না, শুধু লম্ব অঙ্কন করেছি সেটা বলবো। কিন্তু লম্ব অঙ্কন করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে সাইনগুলো, যে আমরা এই যে এই সাইনটা, এই যে বৃত্তচাপটা, এই বিন্দু থেকে ও বিন্দু থেকে যখন লম্ব আঁকবো তখন আমাদের এই বৃত্তটা আর এইখানে দুইটা বৃত্তচাপ, এটা আমাদের কনফার্ম লাগবে। ব্যাখ্যা করি আর না করি আমি এই সিম্বলগুলো অবশ্যই দিয়ে রাখবো। তাহলে এ পর্যায়ে আমরা ত্রিভুজের যে বহির্বৃত্ত হলো, বহির্বৃত্তটার ব্যাসার্ধ কত হবে সেই ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজের তিনটা যে বাহু আছে সেগুলো ধরে নিলে ভালো, না ধরেও যদিও করা যায়, তবে আমরা তিনটা বাহুকে যথাক্রমে এ বি সি ধরে নিব। সবচেয়ে ভালো হয়, সবসময় সবচেয়ে ভালো হয়, একদম যে ভুল হবে এ বি সি সিরিয়ালি না ধরলে তা না, তবে ভালো হয় বিসি বাহুকে এ ধরা, কারণ বিসি বাহুটা আছে এ কোণের বিপরীতে। একইভাবে এসি বাহুকে বি ধরা, অথবা এ বি বাহুকে সি ধরা, এরকম তিনটা ধরে নিলাম। প্রচলিত অর্থে এস অর্থ আমরা জানি যে অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমাকে যোগ করে হাফ ইন্টু রাখা, আর আমরা অথবা ডিভাইডেড বাই দিয়ে 2 লিখি, দুইটাই অ্যাকসেপ্টেড। আমরা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের করার পরে এখন দেখি যে আমাদের ব্যাসার্ধের সূত্রটা কি। ব্যাসার্ধের সূত্রটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল পরিসীমা মাইনাস বি। এখানে বি কেন বললাম, এখানে বি না বলে বলতে পারি যে বাহুর বহির স্পর্শ করা হয়েছে। এখানে যেহেতু আমরা এসি বাহুকে বহির স্পর্শ অঙ্কন করেছি এবং এসি বাহুকে আমরা এইখানে এসি বাহুকে ধরেছি বি, সেই জন্য এখানে বি হয়েছে। যদি আমরা এ বি বাহুকে ধরতাম, এ বি বাহুকে যদি সি দিয়ে আমরা প্রকাশ করতাম তাহলে পরিসীমা মাইনাস সি রাখতাম। তাহলে নিচে কিন্তু আমাদের পরিসীমার যেটা বের করব, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধ পরিসীমা থেকে আমি বি বিয়োগ করে দিব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা অনেকগুলো সূত্র জানি, কিন্তু জানি যে এখানে যেহেতু তিনটা বাহুই দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র ইউজ করব এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এ বি সি যথাক্রমে ত্রিভুজের তিনটা বাহু আর এস হলো অর্ধ পরিসীমা। নিচে ডিভাইডেড দিব এস মাইনাস বি, যেখানে এস মানে অর্ধ পরিসীমা, বি মানে বহির্বৃত্তটি ত্রিভুজের যে বাহুকে স্পর্শ করেছিল। যেহেতু এই ত্রিভুজটাতে আমাদের আমরা ধরে নিয়েছি এসি বাহুকে স্পর্শ করেছিল, এসি বাহুকে আমরা বি দ্বারা ডিনোট করেছি, তাহলে আমরা এখানে বি দিয়ে দিব। মানগুলো বসালে দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট আসছে 5.25। এইটাই হলো তাহলে আমাদের বহির্বৃত্ত যে অঙ্কন করলাম সেই বহির্বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এই ম্যাথগুলো মোটামুটি শেষের অংশ, বীজগণিতের কিছু ক্যালকুলেশন আছে বা আমাদের ঘন জ্যামিতির কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো ব্যবহার করলাম। এর আগের যে আমাদের জ্যামিতিটা ছিল সেখানে ছিল অন্তর্বৃত্ত, সেটাও অলমোস্ট একদম সেম প্যাটার্নের। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই এই জ্যামিতিগুলো অঙ্কন করার জন্য সর্বোচ্চ পরিমাণ কেয়ারফুল থাকবে, যে চেষ্টা করবে একদম শতভাগ যেন বিন্দুগুলো, বিশেষ করে বিন্দু যেখানে ইন্টারসেক্ট করে, যে রেখাগুলো ইন্টারসেক্ট করে ওইখানে ঠিকভাবে বিন্দুগুলো বসানো, কম্পাসের সেন্টারটা বসানো, এগুলো খুব বেশি কেয়ারফুল থাকবো। এই ছিল বহির্বৃত্ত সংক্রান্ত আজকের সমস্যার সমাধান। দেখা হবে পরবর্তীতে অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।